ক্লাস রেকর্ডিং এ দিয়ে দেই, পরে আবার মনে থাকবে না। রথি আসে নাই তো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঐশ্বর্যই লেখো, কারকের সংজ্ঞাটা আমি যেভাবে লিখে দিয়েছি, আর দুইটা উদাহরণ লেখো। তো দুপুরে যারা ক্লাস মিস করছো, রেকর্ড করে কিন্তু দিয়ে দিছি গ্রুপে, হ্যাঁ, ওইখান থেকে করে নিও। জি স্যার, পুরো ক্লাসটাই আজকে নিয়েছি। হ্যাঁ, এই জয়িতা তোমার বান্ধবী ঐশীরে ডাক দাও। গ্রুপ 2 তে কি সব গ্রুপে কি ইনভাইটেশন গেছে? 2 তে মনে হয় যায় নাই নাকি? স্যার কি লিখবো? কারকের সংজ্ঞা আর দুইটা উদাহরণ লেখো। সুহেলি আজিজা না, দিতে পারছো না? অথবা ওই যে লিঙ্কটা দিছি না, ওইটা শেয়ার করে ওর গ্রুপে দিয়ে দাও, ওদের ইয়েতে। পাইছি এখানে, না এখানে পাইছি। যার লেখা শেষে আমাকে বইলো। দিতেছি। আজকে পুরা মধুসূদন পড়িয়ে শেষ করবো, বুঝতে পারছো? একদিনে মধুসূদন দত্ত শেষ। কি লিখবো? কর্তৃকারকের সংজ্ঞা আর দুইটা উদাহরণ। রথি মনে আসছে। এজই তো তোমার বান্ধবী ঐশী কই গেছে? ইনভাইটেশন গেছে? এই যে ডাকছি ওকে। আসছে আসছে, মালিহা আসছে। আসছে মালিহা না নাম? চলে আসছে। স্যার মালিহা আবার কে? এগুলা সব মিহরানের কাজিন। ও, আমি ভাবছি এটা আবার কি? যার লেখা শেষে আমাকে বইলো। আসসালামু আলাইকুম স্যার। নিশি নাকি? জি স্যার। তুমি গেছিলা কই? স্যার বাড়িতে, গ্রামের বাড়িতে। গ্রামের বাড়ি? নিশি জি দাওয়াত স্যার। খেলে কেমনে? না স্যার, ঠিক আছে দাওয়াত এখন খাইতেন না, তাহলে। এমনি অনেকদিন ধরে আসি না, প্রায় 1 বছরের মতো। জয়িতা তোমার বান্ধবী গেছে কই? আমি তোকে মেসেজ দিচ্ছি, বাট ও দেখছেই তো না। ও মনে হয় নেটে নাই। আছে, অ্যাক্টিভ আছে, বাট দেখতো না। দেখো ফিড দেখি না, সব গ্রুপে গেছে না? সব গ্রুপে যার কে আছে? তিতলি আছে। ঐশী আছে, জয়িতা আছে। ওই জয়িতা থাকলে কি, ওরা তো ক্লাসে নাই। লিরু পান্ডা আসে নাই, দুপুরে জয়েন করে রাখছে। জয়েরিয়াও তো জয়েন করছিল। এর নেট মনে স্যার আপনি সমস্যা নাকি? মেসেঞ্জারে জয়েন করছেন কেন? কিসের মেসেঞ্জারে জয়েন করছে আবার? মেসেঞ্জারে গ্রুপে 61। ও, এটা কাটতে হবে না? এটা আবার কারা? স্যার লেখা শেষ। শেষ হয় নাই? দেখা শেষ। জি স্যার, আমার শেষ। আচ্ছা ঠিক আছে, যার যার শেষ হাত তুইলো তাই হবে। রেকর্ডিং দিছি নাকি? হ্যাঁ। আচ্ছা ওকে, গত ক্লাস নিয়ে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা ওইটা না আমরা স্যার। আগামী দিন ওই আচ্ছা। কর্তৃকারক কর্মকারক নতুন করে শেষ করব। আজকে দেখো আমরা পড়বো হলো মাইকেল মধুসূদন দত্ত। দেখো গ্রুপে ছবি দিছি না? হ্যাঁ স্যার। জি স্যার। এইটা আজকে, হ্যাঁ
ওই যে মিউট আছে না, ওইখানে টাচ করে যে কল ওভার ইন্টারনেট দিতে হয়, ওইটা দিতে বলো। ওই যে বাম পাশে স্টার্ট ভিডিওর বাম পাশে একটা আইকন আছে, ওটার মধ্যে টাচ করে স্টার্ট ভিডিওর বাম পাশে দেখো। সবাই খাতায় লেখো মাইকেল মধুসূদন দত্ত। কি লিখবো স্যার? মাইকেল মধুসূদন দত্ত। মিউট, মিউট আনমিউট, মিউট আনমিউট, ওটার মধ্যে টাচ করলে কল ওভার ইন্টারনেট আসবে। কল ওভার ইন্টারনেট প্রথমবার ওটা চাই। এই সবাই নামটা লেখো ঠিক মতো, লিখছো? জি স্যার। এই রুচি লিখেছো, নাম লিখছো? জি। আচ্ছা, তারপরে দেখো, আমি একটু বইটা বের করে নেই। হ্যাঁ, তারপরে দেখো এখান থেকে জন্ম মৃত্যু লেখো। দেখা যায় না? দেখা যায় না? দেখা যায়। ওই যে জন্ম লেখা 19, এটা 1824 সালের হ্যাঁ 25 জানুয়ারি। হ্যাঁ, 1824 সালে 25 জানুয়ারি। আর মৃত্যু সবার নিচে আছে। প্রথমে তো জন্ম মৃত্যু, তাই না? জি স্যার। নিশি স্যার জন্ম কত সালে? 1824 সালে। তারপরে জীবনকাল। হ্যাঁ, 1824 সালে কত জানি? 25 জানুয়ারি। আর মৃত্যু 1873 সালে 29 জুন। হ্যাঁ, তারপরে কি? তারপরে কোন তথ্য? পিতা মাতার পরিচয়। পিতা মাতার পরিচয় কি এখানে আছে? পিতা মাতা এই বইতে মনে হয় নাই, দাঁড়াও। হ্যাঁ, জন্মস্থান এটা আসবে প্রথমে, নাম, তারপরে জীবনকাল, তারপরে কি জানি? হ্যাঁ, জন্মস্থান। এই রথি জন্মস্থান। এই সরি, কি লিখছো? স্যার যে পিতামাতার সাথে দাদা দাদিও আছে। ওটা যদি থাকে ভালো, না থাকলে তো আমরা লিখতে পারবো না, বুঝো নাই নিশি? জি স্যার। তথ্য দেয়া থাকলে ভালো, দেয়া না থাকলে কি লেখা যাবে? না স্যার। এই দেখো আরেকটা ছবি দিচ্ছি, এই ছবিটা আরো ক্লিয়ার। হতে পারে নাই? হ্যাঁ, জয়েন করছে কিন্তু শুনতে পাচ্ছে না, না? জন্মস্থান কোথায়? দাঁড়াও একটু একটু যশোরের করো। সাগরদাড়িতে। বুঝে না। হ্যাঁ, যশোরের সাগরদাড়ি। হুম সাগরদাড়িতে। হুম তোমাদের একবার ওখানে পিকনিকে গিয়েছিলাম আমরা। যশোরে। শুনতে পাচ্ছে? এই পুষ্প শুনতে পাচ্ছ? আমরাই তো সব। কে? কেন? প্রাইভেসি নষ্ট। হ্যাঁ,
এই দেখো কি লিখলাম, প্রথমে নাম লিখছি তাই না? হ্যাঁ, হ্যাঁ তারপরে স্যার। কি জানি তারপরে কি লিখেছো? জীবনকাল। হ্যাঁ, জীবনকাল কত কত? জীবনকাল 9 ফেব্রুয়ারি 1843 থেকে 29 জুন 1873। না, কি লিখছো? এই যেখানে দেখো স্পষ্ট দেখা যাচ্ছে, 25 জানুয়ারি 1824 থেকে 1873 ওই ছবিটা ছিল। 1873 সালের 29 জুন। হ্যাঁ, লিখছো? হ্যাঁ আমি স্যার। এবার মিলিয়ে দিই, সব ছবি দেওয়া শেষ। প্রথমে হলো নাম, নামটা আমরা লিখেছি, দেখো আমি একটু মার্কিং করে দিচ্ছি। নামটা হলো এই যে এখানে, বানানটা কিন্তু খেয়াল রাখবা, মধুসূদনের নামের বানান অনেকে মিস করে, হ্যাঁ, ভুল করে। তারপরে দেখো এই যে জন্ম কত সালে কত তারিখে? 25 জানুয়ারি 1824। হ্যাঁ, মৃত্যু এই শীটে নাই, তোমরা ওই শীট থেকে লিখছো তাই না? কত লিখছো সেটা? 1873 সালের 29 জুন। ওকে, ঠিক আছে। এরপরে হলো জন্মস্থান কোথায়? যশোরের সাগরদাড়িতে। যশোরের সাগরদাড়িতে, ঠিক আছে, ভেরি গুড। এরপরে দেখো, এ পর্যন্ত সবাই লিখতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঐশ্বর্য পড়ো, কি লিখছো দেখি। জন্ম ঐশ্বর্য, নাম মাইকেল মধুসূদন দত্ত, জন্ম 1824 সালের 25শে জানুয়ারি এবং মৃত্যু 1873 সালের 29 জুন। জন্মস্থান যশোরের সাগরদাড়িতে। ওকে। এরপরে জানি কোন তথ্য পড়বো আমরা? পিতামাতা। পিতামাতার পরিচয়। পিতামাতার পরিচয় এখানে জানা মতো ততটা নাই, সুতরাং ওই অপশন বাদ। তারপরে কি? তারপরে উপাধি। বিশেষ তথ্য। বিশেষ তথ্য। বিশেষ তথ্য লেখা হয়েছে, এটা ইম্পর্টেন্ট। 1843 সালের 9 ফেব্রুয়ারি তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন কত সালে? 1843 সালের 9 ফেব্রুয়ারি। স্যার তারপর কি লিখবো? ছিলেন হ্যাঁ, কোন ধর্মের অনুসারী ছিলেন আগে? হিন্দু ধর্মের। দত্ত আছে তো, ওটা হিন্দু। জন্মগতভাবে হিন্দু ছিলেন। পরে যায় আবার খ্রিস্টান। তারপর হ্যাঁ, যখন তিনি ওই খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন, তখন থেকে তার নামের সাথে যে মাইকেল শব্দটা সংযুক্ত হয়েছে, বুঝছো? প্রথমে তার নাম ছিল মধুসূদন দত্ত। আর 1843 থেকে তার নাম হয়েছে মাইকেল মধুসূদন দত্ত। ঠিক আছে? স্যার বিশেষ তথ্যের। বিশেষ তথ্যে প্রথম হলো তিনি 1843 সালের 8 ফেব্রুয়ারি তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। আর যখন থেকে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন, তখন থেকে তার নামের আগে কি আসছে? মাইকেল আসছে। শুরুতে তার নাম ছিল মধুসূদন দত্ত। আচ্ছা, এরপরে দেখো এই যে লেখা, তিনি কতগুলো ভাষা জানতেন, লেখো এই যে তিনি বেশ কয়েকটা ভাষা, এখানে যে কয়েকটা আছে সব কটার নাম লেখো। এতগুলা ভাষা জানতো। 11। রথি কি লিখতে পারতেছো? জি। তারপরে কি জানি পুষ্প কি আছে? জি, আমি লিখতে পারি। জোয়ারিয়া কি? হ্যাঁ, জোয়ারিয়া, তোমার তো সমস্যা কেন? নেটওয়ার্ক সমস্যা নাকি? আমাদেরও আজকে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে।
জোয়ারিয়া নিশি কি আছো? নিশি মনে ভাগছে। সংস্কৃত কি বাংলা ভাষাই? হ্যাঁ, বাংলার আগের 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 রূপ এই শব্দটা বেশি, এই ভাষা বেশি চলতো। এই যে এখনো সংস্কৃত ভাষায় মনে ই লেখা ধর্মগ্রন্থ। স্যার লাস্টে ওটা কি? তেলেগু। হ্যাঁ, তেলেগু। এটা কি? এটা কোন দেশের ভাষা? এটা হলো তেলেগু মানে ইন্ডিয়া। হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়ার ভাষা। হ্যাঁ, যেটা তেলেঙ্গানা রাজ্য আছে না। লেখা শেষ। হ্যাঁ স্যার লেখা শেষ। ওকে, হিমা পড়ো, কি কি ভাষা জানতেন নামগুলো পড়ো। স্যার হিমা আমি পড়ি। হিমা না না, হিমা অথবা জোয়ারিয়া পড়ো। হিমা অথবা জোয়ারিয়া অথবা পায়েল। স্যার আমি পড়ি। পায়েল পড়ো, পায়েল। তিনি ইংরেজি, বাংলা, গ্রিক, লাতিন, সংস্কৃত, হিব্রু, ফারসি, জার্মান, ল্যাটিন ল্যাটিন। ইতালিয়ান, ল্যাটিন, তামিল, তেলুগু। হ্যাঁ, ওকে, ঠিক আছে, ভেরি গুড। ওনার অবশ্য বিশেষ তত্ত্ব বেশি আমাদের পড়তে হবে, বুঝছো? আচ্ছা, তাহলে বিশেষ তত্ত্বের মধ্যে কি লিখলাম? ওই যে তোমার 1843 সালের 9 ফেব্রুয়ারি তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। তিনি বাংলা, ইংরেজি, গ্রিক, ল্যাটিন, সংস্কৃত, হিব্রু, ফারসি, জার্মান, ইতালিয়ান, তামিল, তেলুগু ভাষা জানতেন। ওকে, ভেরি গুড। এরপরে তোমরা বলো তো, বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি জানি কে? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। কিন্তু প্রথম বিদ্রোহী কবি ছিলেন এই মধুসূদন দত্ত। লেখো, বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি। হ্যাঁ, বিশেষ তত্ত্বের মধ্যে লেখো। বিশেষ তত্ত্বটা বেশি আসবে। যে পৃষ্ঠাটা এখন দেখা যাচ্ছে স্ক্রিনে, পুরোটাই ওনার বিশেষ তত্ত্ব, এগুলো পড়তে হবে। এত বড়? হ্যাঁ, কি জানি লিখলা? বাংলা সাহিত্যে প্রথম বিদ্রোহী কবি। প্রথম বিদ্রোহী কবি। হ্যাঁ, প্রথম বিদ্রোহী কবি কেন বলা হয় জানো? তিনি প্রচলিত সমাজের বিরুদ্ধে কথা বলতেন। হ্যাঁ, তোমার এই যে হিন্দু ধর্মে তো একটু গোঁড়ামি বেশি। তো ওই হিন্দু ধর্মের যে আচার আচরণ, সেগুলোর অনেকটাই তিনি সংস্কারের বিরুদ্ধে কথা বলতেন। আবার খ্রিস্টান ধর্ম গ্রহণ করে তিনি যে কোট টাই এগুলা পড়তে শুরু করেছেন, যেগুলো তোমার হিন্দুরা পড়তো না। হ্যাঁ, প্রতিবাদী ছিলেন। এই জন্য ওনাকে প্রথম বিদ্রোহী কবি বলা হয়। আচ্ছা, এরপরে দেখো, এই যে আমি যেভাবে লিখছি এইভাবে লিখলেও ভালো, অথবা তোমরা লিখতে পারো অন্যভাবে। দেখো, যে বাম পাশে কি লেখা আছে, একটু এইটা দেখে নাও আগে। মাউস তো কাজ করে না। এই দেখো, আমি একটু মাউসে জেনে দাঁড়াও। এই যে বাম পাশে দাগের এই পাশে কি লিখছে এটা? এই লেখাটা বোঝা যায় না। বাংলা প্রথম, এখানে লিখে রাখো তোমরা, বাংলা সাহিত্যে প্রথম। বাংলা সাহিত্যে প্রথম, দেখছো? দেখো, এটার মানে কি খেয়াল করো। তোমার মধুসূদনের জন্ম হলো 1824 সালে, তাই না?
তারও তারও আগে থেকে তো বাংলা সাহিত্য রচনা হচ্ছে, তাই না? বাংলা সাহিত্যে নাটক, উপন্যাস যা কিছু আছে সবকিছুই কিন্তু আগে থেকে শুরু হয়েছে। অর্থাৎ তিনি জন্মের আগে অনেক কিছু হয়েছে, কিন্তু আবার অনেক কিছু গ্যাপ বাকি ছিল, ভালো মতো ছিল না, সেগুলো সংযোজন করছে এই মধুসূদন দত্ত। বুঝতে পারছো যে তিনি কত প্রতিভাবান ছিলেন? তোমার অনেক আগের একটা সাহিত্য শুরু হয়ে গেছে তার চর্চা, কিন্তু তার অনেক কিছুই ছিল না। সেটা কে শুরু করছেন? মাইকেল মধুসূদন মাইকেল দত্ত। মধুসূদন মাইকেল দত্ত। মধুসূদন দত্ত। আচ্ছা, এই লেখাটা তো ভালো দেখা যায় না, আমি আমার খাতাটা নিয়ে আসি, তার ওটা দেখে দেখে পড়ে বলতে হবে। কি লিখছে দেখো তো। প্রথম গ্রন্থ ইংরেজিতে, ও আচ্ছা, এখানে লেখো প্রথম গ্রন্থ ইংরেজিতে লিখেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। তার প্রথম গ্রন্থটা কিসে লিখেছিলেন, কোন ভাষায়? ইংরেজিতে। ইংরেজিতে লিখেছিলেন। ইংরেজিতে। ওনার অবশ্য জীবনে অনেক মর্মান্তিক ঘটনা আছে, পড়ার এক ফাঁকে বলবনি, ওইটুকু লেখো। প্রথম গ্রন্থ ইংরেজিতে লিখেছিলেন, যে প্রথম লাইনটা, এবং সেটার নাম হলো এ ক্যাপটিভ লেডি। এই লাইনটা ওঠাও, আমি 1 মিনিট খাতাটা নিয়ে আসতেছি। লিখেছো? জি স্যার। ওকে, তারপরে লেখো, তারপরে লাইনে লেখো নাটক শর্মিষ্ঠা। এটা হলো বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক, বুঝছো? স্যার, ওই হ্যাঁ অ্যাট্রাকটিভ লেডির পাশে কি যেন একটা সাল লেখা, হ্যাঁ হ্যাঁ, বোঝা বলতেছি, আমি যায়। শীটটা বের করতেছি, শীট বের করে বলতেছি। তার নিচে লেখো শর্মিষ্ঠা, লেখো শর্মিষ্ঠা। এটা হলো বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক। এর আগে অনেক নাটক লেখা হয়েছে, কিন্তু সেই নাটকগুলো ভালো হয় নাই। নাটকের যে তোমার স্যার বৈশিষ্ট্য, 1949 সালে না, না না এত 1849 কারণ, সালে, যে ক্যাপটিভ লেডি। যারা আমি বলতেছি না, একটু দেখে তুমি অন্যটা লেখো। শর্মিষ্ঠা লিখছো? হ্যাঁ স্যার। আচ্ছা, শর্মিষ্ঠা জানি কি বললাম, প্রথম সার্থক নাটক। নাটক। এর আগেও কিন্তু অনেক নাটক লেখা হয়েছে, কিন্তু সেই নাটকগুলা, নাটকের যে গুণাগুণ বা বৈশিষ্ট্য থাকা দরকার সেগুলা ছিল না। কিন্তু এই মধুসূদনের এই শর্মিষ্ঠা নাটকের মধ্যে নাটকের তোমার যে বৈশিষ্ট্যগুলো সবগুলো প্রচলিত ছিল, এই কারণে এটাকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক। ঠিক আছে, এটার ব্র্যাকেটে লিখে রাখো 1859, আর ক্যাপটিভ প্লেমের পাশে লেখো 1849। দেখছো? জি স্যার। হ্যাঁ স্যার। তারপরে হ্যাঁ, 3 নম্বরে যেটা, এই লাইনটা দেখো, বাংলা সাহিত্যে সনেটের জনক লেখো, প্রবর্তক না লিখে। সনেটের জনক। সনেট কি? সনেট কি? সনেটের অনেক সংজ্ঞা বৈশিষ্ট্য আছে, পরে যখন সনেট জাতীয় কবিতা আসবে তখন ওটা বুঝে নিও। এটা শুধু জেনে রাখো সনেট, ওই যে কোনটা দিয়ে শুরু হবে, কোনটা দিয়ে শেষ, পরিণতি, আকাঙ্ক্ষা, ওগুলো বাদ দাও। হ্যাঁ, এটা জেনে রাখো খালি। বাংলা সাহিত্যের সনেটের প্রবর্তক, এই ওনার যে সনেটটা লিখছে প্রথম, সেটার নাম কি? চতুর্দশ পদী কবিতা। কবিতা। চতুর্দশ পদী সরি, সনেট মানে হলো 14 পদী কবিতা, 14টা কবিতা। হ্যাঁ, ওইটার একটা ই থাকে। লিখছো? জি স্যার। বাংলা সাহিত্যের প্রথম সনেট আনছে কে? মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত। মধুসূদন দত্ত। আবার দেখো, কিন্তু সাহিত্যের মধ্যে প্রথম সনেটের প্রবর্তক হলো তোমার
ইটালির পেত্রাক এখানে লেখা আছে। মানে এই সনেট জাতীয় কবিতা লেখার প্রবর্তক কে? ইতালির ইটালি পেত্রা। পেত্রাক। আর সেটা বাংলা সাহিত্যে প্রথম সংযোজন করছে কে? মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত। মধুসূদন দত্ত। সনেটের একটু ক্রাইটেরিয়া আছে, কি কয়টা কবিতা থাকবে? হ্যাঁ, ওই সনেটের জনকের পর নামটা কি যেন বললেন? ইতালির পেত্রা। পেত্রাক। পয়কার এরকম তো এরকম পেত্রাক দেখেছ? আচ্ছা, তারপরে লেখো বাংলা সাহিত্যে প্রথম ট্র্যাজিক লেখেন। ট্র্যাজিক, প্রথম ট্র্যাজিকের জনক, এটা লেখো। বাংলা সাহিত্যের বাংলা সাহিত্যে প্রথম ট্র্যাজিক লেখেন অথবা ট্র্যাজিকের জনক, যে কোনো একটা কথা লেখো। এবং সেটার নাম কি? কৃষ্ণকুমারী। কৃষ্ণকুমারী। ব্র্যাকেটে হলো সেই ট্র্যাজিকটার নাম। ট্র্যাজিক কোনটা? এটা নাটক জাতীয় ওই সাহিত্য, হ্যাঁ, সেটারও বৈশিষ্ট্য ক্রাইটেরিয়া আছে, ওইটা পরে বড় হলে জেনে নিবা। কিন্তু এইটুকু শুধু জেনে রাখো, বাংলা সাহিত্যে প্রথম ট্র্যাজিক লেখেন কে? মধুসূদন, এবং সেটার নাম মধুসূদন দত্ত। এবং সেটার নাম হলো কৃষ্ণকুমারী। ওকে, আচ্ছা, এইটুকু কিরকম লিখলে একটু শুনি, জয়িতা বলো। বাকিরা মিলিয়ে নাও। স্যার বাংলা সাহিত্যে প্রথম ওখান থেকে বলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাংলা সাহিত্যে এখান থেকে। আচ্ছা, মাইকেল মধুসূদন দত্ত তার প্রথম গ্রন্থ ইংরেজিতে লিখেছেন এ ক্যাপটিভ লেডি 1849 সালে। তারপরে স্বামীষ্ঠ নাটক 1859 সালে বাংলায় প্রথম সার্থক নাটক হিসেবে প্রকাশিত হয়। তারপরে বাংলা সাহিত্যে সনেটের জনক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তারপর সনেটের নাম চতুষ্পদী কবিতা। কবিতা, সনেট মানে চতুষ্পদী কবিতা। হ্যাঁ হ্যাঁ, 14 লাইনের তারপরে কবিতা। সনেট জাতীয় কবিতার প্রথম লেখক হচ্ছে ইতালির পেত্রা। তারপরে 4 নাম্বার, বাংলা সাহিত্যে প্রথম ট্র্যাজিকের জনক ছিলেন মাইকেল মধুসূদন দত্ত, আর নাম হচ্ছে কৃষ্ণকুমারী। ওকে, ঠিক আছে। এরপরে লেখো বাংলা সাহিত্যে প্রথম মহাকাব্য রচয়িতা। এ ডট ডট দিছে মানে প্রথম বলছি, হ্যাঁ। বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য রচয়িতা, এবং সেটার নাম কি? মেঘনাদ বধ। মেঘনাদ বধ কাব্য কত সালে? 1861 সালে। হ্যাঁ স্যার কি বললেন? বাংলা সাহিত্য তারপরে কি? প্রথম মহাকাব্য রচয়িতা, সেটার নাম কি? মেঘনাদ বধ কাব্য। হ্যাঁ। আর কত সালে প্রকাশিত হয়? 1861। 1861। দেখো, এর আগে কেউ লিখতে পারে না, মহাকাব্য লিখতে পারে না, ভালো সার্থক মহাকাব্য কেউ লিখতে পারে না, মধুসূদনই লিখতে পারছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে লেখো বাংলা সাহিত্যে প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। অমিত্রাক্ষর ছন্দ, সাহিত্যের কিছু ছন্দের ধরন আছে, একটা ছন্দ হলো অমিত্রাক্ষর ছন্দ, সেটার প্রবর্তক। বাংলা সাহিত্যে প্রথম অমিত্রাক্ষর ছন্দের
রথি কি আছো? রথি পুষ্প আমি আছি। আর পুষ্প আছে। প্রথম অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন করেন কে? মধুসূদন, তাই না? আচ্ছা, ঐশ্বর্য আছো? সেটি কি অমিতাক্ষর? হ্যাঁ, অমিত্রাক্ষর দুই প্রাক্ষর। রকম বানান। হ্যাঁ, অমিত তৈরফালা, হ্যাঁ, আকার এটা যুক্ত কি অক্ষর, ছন্দে? হ্যাঁ ছন্দে। ছন্দ, ছন্দের প্রবর্তক না? হ্যাঁ। এই ছন্দ টন্দ এগুলো কি পড়ে বাংলা স্যারের কাছে যাই না, এখন শুধু তথ্যটা জেনে রাখো। লিখছো? হ্যাঁ। আচ্ছা, আর এটা এই অমিত্রাক্ষর ছন্দ প্রথম ব্যবহার করেন পদ্মাবতী নাটকে। মনে রাখো, এই পদ্মাবতী নাটকের দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় গর্বাঙ্কে, অথবা অতটুকু কিছু না লিখে এটা লেখো, প্রথম প্রবর্তন করেন পদ্মাবতী নাটকে। এই অমিত্রাক্ষর ছন্দটা প্রথম কোথায় প্রবর্তন করেন? পদ্মাবতী নাটকে। এইটুকু লিখে রাখতে হবে। তারপরে লেখো, নিচে লেখো পূর্ণাঙ্গভাবে অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন হয়েছে তিলোত্তমা সম্ভব গ্রন্থে। এইটা শুধু একটা নাটকের একটা সামান্য অংশে অমিত্রাক্ষর লিখছিলেন, আর প্রথম একদম পরিপূর্ণভাবে পুরাটাই লিখছেন কোন গ্রন্থে? তিলোত্তমা সম্ভব। সম্ভব। এইটাতে তিনি পুরাটাই অমিত্রাক্ষর ছন্দে লিখছেন। তিলোত্তমা সম্ভব, দেখতে পাচ্ছ? এক শব্দ। হ্যাঁ, না না, আলাদা আলাদা একটু উচ্চারণ হবে একসাথে। আর যখন এই যে বইয়ের নাম লিখতে হয় তখন এই যেরকম করে এটা চিহ্ন দিতে হয়, যখন এখন না দিলা, যখন কোনো বইয়ের নাম লেখা হয় এভাবে উদ্ধৃত চিহ্ন দিয়ে আটকাতে হয়। লেখা শেষ? জি স্যার। হ্যাঁ স্যার। জি স্যার। লাবিবা, পড়ো দেখি কি লিখছো। ওই বইটা যেখানে শেষ করছে তারপরে থেকে পড়ো। মানে বাংলা সাহিত্যের সর্বপ্রথম ট্র্যাজিক ওইটা থেকে। হ্যাঁ, লাবিবা না বাংলা পারলে ঐশ্বর্য সাহিত্যের বলো। প্রথম মহাকাব্যের রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। এর নাম মেঘনাদ বধ কাব্য, 1861 সালে। তারপরে বাংলা সাহিত্যে প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক, প্রথম ব্যবহার করেন পদ্মাবতী নাটকে। তারপরে পূর্ণাঙ্গভাবে অমিত্রাক্ষর ছন্দে ব্যবহৃত হয়েছে তিলোত্তমা সম্ভব গ্রন্থে, 1860 সালে। আচ্ছা, এরপরে লেখো বাংলা সাহিত্যের প্রথম পত্র কাব্য লেখেন। পত্র কাব্য লিখছো? এবং ব্র্যাকেটে ওইটার নাম লেখো বীরাঙ্গনা। বীরাঙ্গনা, আচ্ছা নামটা আমি লিখে দিচ্ছি। বয় দীর্ঘিকার, হ্যাঁ,
অময়গয় বীরাঙ্গনা লিখছো? হ্যাঁ স্যার। লিখি লেখা এর মধ্যে 11টি পত্র আছে। লিখেছো? হ্যাঁ। আচ্ছা ওকে। এরপরে দেখো, তাহলে ওই পর্যন্ত ওই যে পর্যন্ত সবাই শেষ তো না? জি স্যার। হ্যাঁ আচ্ছা স্যার। ঠিক আছে। এরপরে দেখো লেখো মাইকেলের অনুদিত গ্রন্থ। অনুদিত গ্রন্থ মানে হলো ইংলিশে লেখা আছে সেটাকে ট্রান্সলেশন করে বাংলায় প্রকাশ করছে আর কি। তো এটা কি আলাদা পয়েন্ট? হ্যাঁ আলাদা পয়েন্ট, বিশেষ তত্ত্বের আলাদা পয়েন্ট। এটা বাংলা সাহিত্যে প্রথম। হ্যাঁ অনুদিত মানে অনুদিত না দেখতে পারলে লেখো অনুবাদকৃত, মানে ইংলিশে লেখা সেটাকে বাংলা করে লিখছে। ট্রান্সলেট করছে। হ্যাঁ ট্রান্সলেট করছে। অনুদিত গ্রন্থ কি? হেক্টর বধ। এটা যেটাতে অনুবাদ করছে সেই বইটার নাম হলো ইলিয়াড। আর এই ইলিয়াডের লেখক ছিল কে? হোমার। হোমার। সেইটাকে তিনি বাংলা করে নাম দিয়েছে হেক্টর বধ। বধ। হুম। হেক্টর বধের পর ওটা কি লিখছেন দাগের জন্য বোঝা যায় না। সাল ছিল, সাল লেখা 1871। স্যার আগে কি ছিল? দাঁড়াও আগে দেখাচ্ছি। কোন আগে? এখানে ওটার স্যার পরে ইংলিশে। এটার পরে এটা যে ব্র্যাকেট দিতে গিয়ে ব্র্যাকেট ওইখানে পড়ে গেছে এরকম। এটার স্যার ভিতরে ইংলিশটা কি ছিল? হ্যাঁ তানা বলো হেক্টর কি বলো? বধের ইংলিশটা কি ছিল স্যার? স্যার ইলিয়াড। ইলিয়াড ইলিয়াড ইলিয়াড। আচ্ছা সেটা লেখক হলো হোমার। ইলিয়াড লিখে দিচ্ছে ই রস ই ও ইলিয়াড। ইলিয়াড। হ্যাঁ এটার লেখক, এটার মূল লেখক কে? লেখক হোমার। হুম। আর সেইটারে বাংলা করে নাম বানাচ্ছে হেক্টর বধ, লেখক মধুসূদন দত্ত। ওকে আচ্ছা। তার একটা কাব্য গ্রন্থ আছে, সেই কাব্য গ্রন্থটার নাম হলো চতুর্দশপদী কবিতাবলী। প্রকাশ হয়েছে কত সালে? 1866 সালে। এর মধ্যে কয়টা সনেট আছে? 102টি সনেট। 102টি সনেট। দেখেছ? জি স্যার। রথি পড়ো, যে পত্র কাব্যের পরে থেকে কি লিখছ? পত্র কাব্য থেকে মাইকেল মধুসূদন দত্ত, মাইকেলের অনুদিত গ্রন্থ হেক্টর বধ 1871 সালে। মূল মূল বইয়ের নাম ইলিয়াড, লেখক হোমার। আচ্ছা এরপরে লেখো তিনি দুটি প্রহসন লিখেছেন। কি লিখছে? দুটি প্রহসন। প্রহসন মানে ব্যঙ্গ করে নাটক লিখছেন।
প্রহসন লিখিত আছে দাঁড়া, দুটি প্রহসন লিখছেন, দুইটাই একই বছর 1859 সালে। নিশি কি বাকছে নাকি? এই ক্লাস রেকর্ড হচ্ছে না? জি স্যার। হ্যাঁ জি স্যার। স্যার। রেকর্ড না হলে বলো। রেকর্ড প্রহসন কত সালে লিখছে দুইটাই? 1859 সালে। 1859 সালে। এখন সেই দুইটা প্রহসনের নাম দেখাচ্ছি তোমাদের, দেখো নামগুলো কি। নামগুলো যেভাবে আছে বানান ভুল, তারপরে এভাবে লিখতে হবে, কারণ তিনি এই বইটার নাম এরকমই দিয়েছিলেন, বুঝছো? এই যে বুঝলাম। একে মানে এই যে নাম যেভাবে লিখছেন এভাবে লিখতে হবে। একেই কি বলে? সভ্যতা লিখে আবার একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। ও, এটা কি বইয়ের নাম? হ্যাঁ, দুইটা প্রহসন লিখছে না, তার একটা হলো এটা, একেই কি বলে? সভ্যতা। হ্যাঁ। আর 2 নম্বরটা হলো যেটা বুড়ো শালিকের ঘাড়েরও। কি? বানান যেভাবে লেখা আছে সেভাবে লিখতে হবে। শালিকের এই যে আমি লিখে দিচ্ছি, ওই রুমে যাও। হ্যাঁ, শালি, হ্যাঁ বানান ভুল হোক সঠিক হোক এভাবে লিখতে হবে, কারণ তিনি তার বইয়ের নাম এভাবেই দিছিলেন, বুঝছো? জি স্যার। বুড়ো শালিকের ঘাড়ে কি? ঘাড়ে রো, বয়স না রয় উকার। ঘাড়ে। হ্যাঁ, ঘাড়ে ঘাড়ে কি স্যার? রোগ। ঘাড়ে রো লিখেছো? জি স্যার। না স্যার। এই হলো তোমার মধুসূদনের বিশেষ তত্ত্ব এবং গুরুত্বপূর্ণ তত্ত্ব। এগুলো খুব ভালো মতো মনে রাখতে হবে, ঠিক আছে? আপাতত যেহেতু তথ্যধর্মী লেখা, আপাতত তথ্যগুলো লিখে রাখো, পরে যখন উপরে ক্লাসে আস্তে আস্তে যাবা তত কাজে লাগবে, তখন বের করে দেখবা। হ্যাঁ, আচ্ছা। এখন আমরা এই যে লেখো মাইকেল মধুসূদন দত্তের রচনা সমগ্র, মানে আমরা এর আগে তো নাটক উপন্যাসের জন্য আলাদা আলাদা গল্প পড়ছি, তাই পড়ছি না? জি স্যার। এখন এখন এই গল্পের মধ্যে মধুসূদনের নাটক উপন্যাস যা কিছু লিখছে সবই চলে আসবে এক গল্পের মধ্যে। আলাদা লিখতে হবে না। আলাদা লিখতে হবে না। আর মধুসূদন হলো বাংলা সাহিত্যের সবচেয়ে বিস্ময়কর প্রতিভার অধিকারী। তিনি দেখো না কত কিছু একেবারে অনেক পরে শুরু করে কত কিছু সার্থকভাবে রচনা করছেন, এবং তিনি একসাথে নাটক কবিতা এগুলো সব একসাথে লিখতেন বিভিন্ন রাইটার দিয়ে। আচ্ছা, তাহলে গল্পটা লেখো আগে। প্রথমে হলো শর্মিষ্ঠা। এটার আগে বিখ্যাত রচনা লিখি। বিখ্যাত রচনা লিখতে পারো, রচনা সমগ্র ইচ্ছা লেখো, এটাই লেখো, মাইকেল মধুসূদন দত্তের রচনা সমগ্র। এটার মধ্যে সব চলে আসবে, এই তিতলি বিখ্যাত রচনাগুলোর নাম এখানেই পাবো আমরা। হ্যাঁ, আচ্ছা তাহলে লেখো প্রথমে এইটা লেখো, এটার নাম কি বললাম জানি? শর্মিষ্ঠা। শর্মিষ্ঠা। শর্মিষ্ঠা দিয়ে কমা দাও। শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী, পদ্মাবতী, এই তিন লেডি। লেডি বানান এইভাবে লিখবা।
লিখেছো জয়িতা, পড়ো দেখি। শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী, পদ্মাবতী 18 পর্যন্ত এসে দিছি। 18 লেডি, হ্যাঁ লেডি। 18 লেডি লিখে ব্র্যাকেটে লিখে রাখো এ ক্যাপটিভ লেডি, মানে লেডি থেকে আমরা একটা গল্পের ইয়ের নাম মনে রাখবো। 18 লেডি লিখছো? লেডি। 18 লেডি মায়া কাননে ঘুরে বেড়ায়। মায়া কানন, এটা হলো আমরা ব্র্যাকেটে লিখবো যে ক্যাপটিভ লেডি। এটা কিন্তু গল্পের মধ্যে পড়ার সময় বলবা না। শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী, পদ্মাবতী 18 লেডি মায়া কাননে ঘুরে বেড়ায়, লিখেছো? মায়া কানন মানে কি স্যার? মানে বাগান আর কি, কানন মানে বাগান, আর মায়া মানে একটা স্যার? জিনিস আর কি, বুঝো? হ্যাঁ, একটা প্রশ্ন করি, এই লেখাগুলো কে লিখেছে? লেখাগুলো যে লিখেছো তুমি আগে দেখো। মায়া কাননে ঘুরে বেড়ায় লিখছো? হ্যাঁ। আচ্ছা, তারপর লেখো তারা সবাই ছিল চতুর্দশী ও তিলোত্তমা সুন্দরী। চতুর্দশী মানে হলো 14 বছর বয়সী, বুঝছো? তারা সবাই ছিল চতুর্দশী, ও তিলোত্তমা সুন্দরী। হ্যাঁ, চতুর্দশী ও তিলোত্তমা সুন্দরী। এই ইসে পড়ো এ পর্যন্ত, এই কি জানি লাবিবা পড়ো। না না, তিতলি অনেক ই করছো। লাবিবা পড়ো তো, যে পর্যন্ত লিখছি এটুকু পড়ো। মধুসূদনের রচনা সমগ্র। শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী, পদ্মাবতী 18 লেডি মায়া কাননে ঘুরে বেড়ায়। তারা সবাই ছিল চতুর্দশী ও তিলোত্তমা সুন্দরী। এটুকু শেষ। এরপরে লেখো মেঘনাদ ও হেক্টর এই দুই বন্ধু, এই দুই যুবকের, মেঘনাদ ও হেক্টর এই দুই যুবকের ভীষণ হলো তাদের সাথে বন্ধুত্ব করা। ভীষণ মানে তো বুঝো উদ্দেশ্য, লক্ষ্য, উদ্দেশ্য। লক্ষ্য, টার্গেট। আর এই শব্দটা ব্যবহার করছি আমরা গল্পের প্রয়োজনে। হ্যাঁ, মেঘনাদ ও হেক্টর এই দুই যুবকের ভীষণ হলো তাদের সাথে বন্ধুত্ব করা। এজন্য তারা তাদের নাম দেয়, মানে সাংকেতিক নাম দেয়, বুঝছো? এজন্য তারা তাদের নাম দেয় বীরাঙ্গনা ও ব্রজঙ্গ। হ্যাঁ, বীরাঙ্গনা বানাতে আগে লিখে দিছি, বরং ব্রজঙ্গনাটা লিখে দিই। ব্রজঙ্গনা, সরি, ব্রজঙ্গনা লিখেছো? জি স্যার। স্যার জয়রাফুল আছে না? হ্যাঁ, ব্র, জর মধ্যে কিছু নাই, জ তো আলাদা, বর্গীয় জ আলাদা। হ্যাঁ, বর্গীয় জ আলাদা একটা শব্দ, অক্ষর। হ্যাঁ, তারা তাদের নাম দেয় বীরাঙ্গনা ও ব্রজঙ্গনা, লিখছো? হ্যাঁ। তারপর দেখো কিন্তু বুরু শালিকের মতো বুরুরাও, কিন্তু বুরু শালিকের মতো বুরুরাও তাদের দিকে ফিরে ফিরে তাকায়। কিন্তু বুরু শালিকের মতো বুরুরাও তাদের দিকে ফিরে ফিরে তাকায়, লিখেছো? জি স্যার। এই দৃশ্য দেখে, হ্যাঁ, এই দৃশ্য দেখে তারা, তারা মানে ওই যে ছেলেরা আর কি, হ্যাঁ, হেক্টর আর মেঘনাদ, এই দৃশ্য দেখে তারা সি সি বলতে লাগলো,
সি করে বলতে লাগলো, একেই কি বলে সভ্যতা? সরি, হ্যাঁ, একেই কি বলে ভদ্রতা? এটা গল্পতে লিখছে, একেই কি বলে সভ্যতা। ভদ্রতা কেটে দিয়ে আমরা সভ্যতায় রাখি, আমাদের লাগবে। একেই কি বলে সভ্যতা? ওকে, এই আশা করি সবাই পুরো গল্পটা লিখতে পারছো, তাই না? এখন আমি যেভাবে লিখতে বলি সেভাবে লেখো, খেয়াল করো। এই শর্মিষ্ঠার লেখে নিচে 1 দাও, কৃষ্ণ কুমারের নিচে 2 দাও, পদ্মাবতীর নিচে 3 দাও, আর মায়া কারণের নিচে 4। লিখছো? হ্যাঁ, লিখেই যে এরকম করে লেখো 1 থেকে 4। এগুলো হলো নাটকের নাম। এগুলো কিসের নাম? নাটকের নাম। নাটকের নাম। তারপরে এগুলোর নিচে এ দিবা শুধু, হ্যাঁ। এ ক্যাপটিভ লেডি, এটার নিচে লেখো এ। তারপরে এই যে চতুর্দশের নিচে লিখবা চতুর্দশপদী কবিতা বলি, লিখবা বি। মানে চতুর্দশ বলি কবিতাকে আমরা বি দ্বারা প্রকাশ করছি, অথবা এটা বি এবিসি না দিলেও হবে। এগুলো হলো কাব্য গ্রন্থ, আমরা আন্ডারলাইন করতেছি, হ্যাঁ। 1 থেকে 4টা হচ্ছে নাটক। 1 থেকে 4টা হচ্ছে নাটক, বাকিগুলো হচ্ছে কাব্য গ্রন্থ। এই ক্যাপটিভ লেডি, তারপরে চতুর্দশপদী কবিতা বলি, আর তিলোত্তমাতে জানি কি লিখবো আমরা? তিলোত্তমা সম্ভব। এবিসি বাদ দিয়ে দাও, বাকিগুলো মনে রাখবা। প্রথম 4টা নাটক, বাকিগুলো কাব্যগ্রন্থ। সহজ হিসাব, হ্যাঁ। আচ্ছা, তারপরে এই মেঘনাথের নিচে লেখো মেঘনাথ বধ। হেক্টরের নিচে কি লিখবা? হেক্টর বধ। হেক্টর বধ। আর ভীষণের নিচে পুরাটা তো লেখে নাই, লেখো ভীষণ অফ দি পাস্ট। ভীষণ অফ দি পাস্ট। আচ্ছা, ভিশন অফ দি পাস্ট। হ্যাঁ। আচ্ছা, এখানে ওই যে আরেকটা বইয়ের শীট দিছে না, ওইটার মধ্যে লেখা আছে, ঠিক করে নিও। আমি ঠিক করে দেবো পরে, আগে লেখো এখন। বীরাঙ্গনার নিচে আন্ডারলাইন করো, ব্রজাঙ্গনার নিচে আন্ডারলাইন করো। হ্যাঁ, তাহলে এই লেডি থেকে ব্রজাঙ্গনা পর্যন্ত এগুলো হলো কাব্যগ্রন্থ। বুঝতে পারছো? আর এই যে বুড়ো শালিকের নিচে আন্ডারলাইন করে, এটা হলো প্রহসন। বুড়ো শালিকের ঘাড়ের নিচে কি লিখবো? বুড়ো শালিকের ঘাড়ের রোগ, এটা লিখবো? হ্যাঁ, এটা তো লেখা আছে, খালি আন্ডারলাইন করে রাখো। একটু আগে লিখছি না আমরা? জি স্যার। আন্ডারলাইন করে রাখো। আর একে কি বলে সভ্যতা, এটা নিচে আন্ডারলাইন করো। এই দুটো স্যার হলো এগুলো কি? প্রহসন। এগুলো হলো প্রহসন, এই ব্রজঙ্গনা পর্যন্ত কাব্যগ্রন্থ। কাব্য বুঝতে পারছো? হ্যাঁ। আর এই যে যদি না পড়তে থাকো, তাহলে যেখান থেকে মিলিয়ে নিবা, যেখানে দেখো সংক্ষিপ্ত করে লেখা আছে। মধুসূদনের বিস্তারিত তথ্যটা এখানে আবার সংক্ষিপ্ত করে লেখা আছে, এটার সাথে মিলিয়ে নিবা। বুঝতে পারছো? জি স্যার। ঠিক আছে, তাহলে রথি পুষ্প তোমরা লিখতে পারছো? জি। ঠিক আছে, তাহলে আজকে মধুসূদন পর্যন্ত থাকবে। কালকে কারক পড়াবো নি, কালকে করতে কারক আর কর্ম কারক, ওইটা কালকে পড়াবো। তোমরা এই মধুসূদনের উপরে কালকে কিন্তু আমি ধরবো, এবং তুতা পাখির মতো মুখস্থ করবা। কিভাবে? তোতা পাখির মতো মুখস্থ। ওকে, ঠিক আছে।
তাহলে আর কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, তাহলে তোমরা ওই আমি খাতায় যা লিখে দিচ্ছি এটা আগে রিডিং পড়ো। রিডিং পড়ে এই যে শীট এখানে দেয়া আছে, ওই সংক্ষিপ্ত শীট, বইয়েরও কিছু তথ্য দেওয়া আছে ওইটাও পড়বা, আর অন্যান্য যে লেখাগুলো আছে ওগুলো একটু রিডিং পড়বা, কিন্তু আগে খাতাটা পড়ে নিবা, ঠিক আছে? তাহলে এই পর্যন্তই। আর সকালে ক্লাসটা এখন থেকে 10টা 15 হবে, 9টা 15 হবে না, 9টা 15 ওঠা যায় না ঘুম থেকে। কয়টায় হবে? আচ্ছা 10টা 15-তে। ঠিক আছে, তো ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।